মনিকা যে কখন ঘুমিয়ে পড়ল জানি না। হঠাৎ মনে হলো সে কোনো একটা ঢেউয়ের মাঝে আছে, বেশ দুলছে। হঠাৎ সে একটা গমগমে ভৌতিক কণ্ঠ শুনতে পেল, তারপর আবার হারিয়ে গেল। চোখে ভাসছে কিছু মোমের আলো, চুল খোলা কিছু বিভৎস নারী, আর আগুন। হ্যাঁ হ্যাঁ, আগুন। আবার কণ্ঠটা কাছে এলো, কণ্ঠটা বলছে, তুমি সে, তুমি সে। এবার কুয়াশায় শুনবে রোমাঞ্চকর এক কাহিনী। এবিসি রেডিও FM 89.2 শুরু হয়ে গেছে রহস্য এবং ভয়ের রাত, কুয়াশা, এবং সঙ্গে আছে আমি শারমিন। আর আমার সঙ্গে আছে বেশ কয়েকজন বন্ধু যারা শুরুতেই আমার সঙ্গে আছে এবং জানিয়ে দিচ্ছে তারা কুয়াশার জন্য কত অধীর আগ্রহে, কেউ কেউ লিখেছে পাগলের মতো অপেক্ষা করে কুয়াশার জন্য। যাই হোক, সবাইকে স্বাগত জানাচ্ছি। আর যেভাবে আমাদের কুয়াশার আয়োজন প্রতিবার শুরু হয়, আজকে সেভাবে শুরু হবে। অর্থাৎ আমাদের শুরুতে রয়েছে বিখ্যাত এক সাহিত্যিক বা লেখকের গল্প, অর্থাৎ আমাদের একটা খুব রহস্যময় বা রহস্যের কোনো কাহিনী থাকে, কোনো বিখ্যাত কোনো সাহিত্য রহস্য নিয়ে যেটা তৈরি হয়েছে সেরকম কোনো লেখা থাকে। তেমনি আজকে আছে সত্যজিতের লেখা কাকতাড়ুয়া। এই গল্পটি পড়ে শোনাবে সেতু। তারপরেই রয়েছে, তারপরের পর্বে রয়েছে একজন আমাদের শ্রোতা বন্ধু লেখা পাঠানো একটি গল্প, সেটা ফিরে এসে বলবো কার গল্প, তার নাম কি। কিন্তু এখন আমরা শুনবো কাকতাড়ুয়া। মৃগাঙ্ক বাবুর সন্দেহটা যে অমূলক নয় সেটা প্রমাণ হলো পানাগড়ের কাছাকাছি এসে। গাড়ির পেট্রোল ফুরিয়ে গেল। পেট্রোলের ইন্ডিকেটরটা কিছুকাল থেকেই গোলমাল করছে, সে কথা আজও বেরোবার মুখে ড্রাইভার সুধীরকে বলেছেন, কিন্তু সুধীর গা করেনি। আসলে কাঁটা যা বলছিল তার চেয়ে কম পেট্রোল ছিল ট্যাঙ্কে। এখন কি হবে জিজ্ঞেস করলেন মৃগাঙ্ক বাবু। আমি পানাগড় চলে যাচ্ছি, বলল সুধীর। সেখান থেকে তেল নিয়ে চলে আসবো। পানাগড় এখান থেকে কত দূর? মাইল কিনেক হবে, তার মানে তো 2-2.5 ঘন্টা। শুধু তোমার দোষে এটা হলো। এখন আমার অবস্থাটা কি হবে ভেবে দেখেছো? মৃগাঙ্ক বাবু ঠান্ডা মেজাজের মানুষ, ভৃত্যস্থানীয়দের উপর বিশেষ চোটপাট করেন না। কিন্তু 2.5 ঘন্টা এই খোলা মাঠের মধ্যে একা একা গাড়িতে বসে থাকতে হবে জেনে মেজাজটা খিটখিটে হয়ে গিয়েছিল। তাহলে আর দেরি করো না, বেরিয়ে পড়ো। 8টার মধ্যে কলকাতা ফিরতে পারবো তো? এখন 3:30। তা পারবো বাবু। এই নাও টাকা, আর ভবিষ্যতে এমন ভুলটি করো না কখনো। লং জার্নিতে এসব রিস্কের মধ্যে যাওয়া কখনোই উচিত নয়। সুধীর টাকা নিয়ে চলে গেল পানাগড় অভিমুখে। মৃগাঙ্ক শেখর মুখোপাধ্যায় খ্যাতনামা জনপ্রিয় সাহিত্যিক। দুর্গাপুরের একটি ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে ডাকা হয়েছিল মানপত্র দেওয়া হবে বলে। ট্রেনের রিজার্ভেশন পাওয়া যায়নি, তাই মোটরে যাত্রা। সকালে চা খেয়ে বেরিয়েছেন, আর ফেরার পথে এই দুর্যোগ। মৃগাঙ্কবাবু কুসংস্কারে বিশ্বাস করেন না। পাজিতে দিনক্ষণ দেখে যাত্রা করাটা তার মতে কুসংস্কার। কিন্তু আজ পাজিতে যাত্রা নিষিদ্ধ বললে তিনি অবাক হবেন না। আপাতত গাড়ি থেকে নেমে আর ভেঙে একটা সিগারেট ধরিয়ে তিনি তার চারদিকটা ঘুরে দেখে নিলেন। মাঘ মাস, ক্ষেত থেকে ধান কাটা হয়ে গেছে। চারিদিকে ধু ধু করছে মাঠ। দূরে, বেশ দূরে একটি মাত্র কুঁড়ে ঘর একটি তেঁতুল গাছের পাশে দাঁড়িয়ে আছে। এছাড়া বসতির কোনো চিহ্ন নেই। আরো দূরে রয়েছে এক সারি তাল গাছ, আর সবকিছুর পেছনে জমাট বাঁধা বন। এই হলো রাস্তার একদিক, অর্থাৎ পূব দিকের দৃশ্য। পশ্চিমেও বিশেষ পার্থক্য নেই। রাস্তা থেকে 40-50 হাত দূরে একটা পুকুর রয়েছে, তাতে জল বিশেষ নেই। গাছপালা যা আছে তা 2-1টা বাবলা ছাড়া সবই দূরে। এদিকেও 2টি কুঁড়ে ঘর রয়েছে, কিন্তু মানুষের কোনো চিহ্ন নেই।
আকাশে উত্তরে মেঘ দেখা গেলেও এদিকে রোদ। মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে একটা কাকতাড়ুয়া। শীতকাল হলেও রোদের তেজ আছে বেশ। তাই মৃগাঙ্ক বাবু গাড়িতে ফিরে এলেন। তারপর ব্যাগ থেকে একটা গোয়েন্দা কাহিনী বার করে পড়তে আরম্ভ করলেন। এর মধ্যে দুটো অ্যাম্বাসেডর আর একটা লরি গেছে তার পাশ দিয়ে, তার মধ্যে একটা কলকাতার দিকে। কিন্তু কেউ তার অবস্থা জিজ্ঞেস করার জন্য থামেনি। মৃগাঙ্ক বাবু মনে মনে বললেন, বাঙালিরা এই ব্যাপারে বড় স্বার্থপর হয়। নিজের অসুবিধে করে পরের উপকার করাটা তাদের গোষ্ঠীতে লেখে না। তিনি নিজেও কি এদের মতোই ব্যবহার করতেন? হয়তো তাই। তিনিও তো বাঙালি। লেখক হিসাবে তার খ্যাতি আছে ঠিকই, কিন্তু তাতে তার মজ্জাগত দোষগুলোর কোনো সংস্কার হয়নি। উত্তরের মেঘটা অপ্রত্যাশিতভাবে দ্রুত এগিয়ে এসে সূর্যটাকে ঢেকে ফেলেছে। সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা হাওয়া। মৃগাঙ্কবাবু ব্যাগ থেকে পুল ওভারটা বার করে পরে নিলেন। এদিকে সূর্য দ্রুত নিচের দিকে নেমে এসেছে। 5টার মধ্যেই অস্ত যাবে, তখন ঠান্ডা বাড়বে। কি মুশকিলে ফেললো তাকে সুধীর। মৃগাঙ্কবাবু দেখলেন যে বইয়ে মন দিতে পারছেন না। তার চেয়ে নতুন গল্পের প্লট ভাবলে কেমন হয়। ভারত পত্রিকা তার কাছে একটা গল্প চেয়েছে, সেটা এখনো লেখা হয়নি। একটা প্লটের খানিকটা মাথায় এসেছে এইটুকু পথ আসতেই মৃগাঙ্কবাবু নোটবুক বার করে কয়েকটা পয়েন্ট লিখে ফেললেন। না, গাড়িতে বসে আর ভাল লাগে না। খাতা বন্ধ করে আবার বাইরে এসে দাঁড়িয়ে আর একটা সিগারেট ধরালেন মৃগাঙ্কবাবু। তারপর কয়েক পা সামনে এগিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এদিক ওদিক দেখে তার মনে হলো বিশ্ব চরাচরে তিনি একা। এমন একা তিনি কোনো দিনও অনুভব করেননি। না, ঠিক একা নয়, একটা নকল মানুষ আছে কিছু দূরে দাঁড়িয়ে, ওই কাকতাড়ুয়াটা। মাঠের মধ্যে এক জায়গায় কি যেন একটা শীতের ফসল হয়েছে একটা ক্ষেতে, তারই মাঝখানে দাঁড়িয়ে আছে কাকতাড়ুয়াটা। একটা খাড়া বাঁশ মাটিতে পোঁতা, তার সঙ্গে আড়াআড়ি ভাবে একটা বাঁশ ছড়ানো হাতের মতো দুদিকে বেরিয়ে আছে। এই হাত দুটো গলানো রয়েছে একটা ছেঁড়া জামার দুটো আস্তিনের মধ্য দিয়ে। খাড়া বাঁশটার মাথায় রয়েছে একটা উপুর করা মাটির হাঁড়ি। দূর থেকে দেখে বোঝা যায় না, কিন্তু মৃগাঙ্কবাবু অনুমান করলেন সেই হাঁড়ির রং কালো, আর তার উপর সাদা রং দিয়ে আঁকা রয়েছে ড্যাবা ড্যাবা চোখ মুখ। আশ্চর্য, এই জিনিসটা পাখিরা আসল মানুষ ভেবে ভুল করে, আর তার ভয়ে খেতে এসে উৎপাত করে না। পাখিদের বুদ্ধি কি এতই কম? কুকুর তো এ ভুল করে না, তারা মানুষের গন্ধ পায়। কাকচড়ুই কি তাহলে সে গন্ধ পায় না? মেঘের মধ্যে একটা ফাটল দিয়ে রোদ এসে পড়ল কাকতাড়ুয়াটার গায়ে। মৃগাঙ্কবাবু লক্ষ্য করলেন যে যে জামাটা কাকতাড়ুয়াটার গায়ে পরানো হয়েছে সেটা একটা সিটের শার্ট। কার কথা মনে পড়ল ওই ছেঁড়া লাল কালো সিটের শার্টটা দেখে? মৃগাঙ্কবাবু অনেক চেষ্টা করেও মনে করতে পারলেন না। তবে কোনো একজনকে তিনি ওরকম একটা শার্ট পরতে দেখেছেন, তা বেশ কিছুকাল আগে। আশ্চর্য, ওই একটি নকল প্রাণী ছাড়া আর কোনো প্রাণী নেই, মৃগাঙ্কবাবু আর ওই কাকতাড়ুয়া। এই সময়টা খেতে কাজ হয় না বলে গ্রামের মাঠে ঘাটে লোকজন কমই দেখা যায় ঠিকই, কিন্তু এরকম নির্জনতা মৃগাঙ্কবাবুর অভিজ্ঞতায় এই প্রথম। মৃগাঙ্কবাবু ঘড়ি দেখলেন 4:20, সঙ্গে ফ্লাস্কে চা রয়েছে, সেটা সদ্ব্যবহার করা যেতে পারে।
গাড়িতে ফিরে এসে ফ্লাস্ক খুলে ঢাকনায় চা ঢেলে খেলেন মৃগাঙ্ক বাবু। শরীরটা একটু গরম হলো। কালো মেঘের ফাঁক দিয়ে সূর্যটাকে একবার দেখা গেল। কাকতাড়ুয়াটার গায়ে পড়েছে লালচে রোদ। সূর্য দূরের তালগাছটার মাথার কাছে এসেছে, আর মিনিট পাঁচেকেই অস্ত যাবে। আর একটা অ্যাম্বাসাডর মৃদাঙ্ক বাবুর গাড়ির পাশ দিয়ে বেরিয়ে গেল। মৃদাঙ্ক বাবু আর একটু চা ঢেলে খেয়ে আবার গাড়ি থেকে নামলেন। সুধীরের আসতে এখনো ঘন্টাখানেক দেরি। কি করা যায়? পশ্চিমের আকাশ এখন লাল, সেদিক থেকে মেঘ সরে এসেছে। চ্যাপটা লাল সূর্যটা দেখতে দেখতে দিগন্তের আড়ালে চলে গেল। এবার ঝপ করে অন্ধকার নামবে। কাকতাড়ুয়া। কেন জানি মৃদাঙ্কবাবু অনুভব করছেন প্রতি মুহূর্তে ওই নকল মানুষটা তাকে বেশি করে আকর্ষণ করছে। সেটার দিকে এক দৃষ্টে চেয়ে থাকতে থাকতে মৃদাঙ্কবাবু কতকগুলো জিনিস লক্ষ্য করে একটা হৃদকম্প অনুভব করলেন। ওটার চেহারায় সামান্য পরিবর্তন হয়েছে কি? হাত দুটো কি নিচের দিকে নেমে এসেছে খানিকটা? দাঁড়ানোর ভঙ্গিটা কি আর একটু জ্যান্ত মানুষের মতো? খাড়াই বাঁশটার পাশে কি আরেকটা বাঁশ দেখা যাচ্ছে? ও দুটো কি বাঁশ না ঠ্যাং? মাথার হাড়িটা একটু ছোট মনে হচ্ছে না? মৃদাঙ্কবাবু বেশি সিগারেট খান না, কিন্তু এই অবস্থায় তাকে আরেকটা ধরাতে হলো। তিনি এই তেপান্তরের মাঠে একা দাঁড়িয়ে থাকতে থাকতে চোখে ভুল দেখছেন। কাকতাড়ুয়া কখনো জ্যান্ত হয়ে ওঠে? কখনোই না। কিন্তু মৃদাঙ্কবাবুর দৃষ্টি আবার কাকতাড়ুয়াটার দিকে গেল। কোনো সন্দেহ নেই সেটা জায়গা বদল করেছে। সেটা ঘুরে দাঁড়িয়ে তার দিকে খানিকটা এগিয়ে এসেছে। এসেছে না, আসছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা, কিন্তু দু পায়ে চলা। হাড়ির বদলে একটা মানুষের মাথা, গায়ে এখনো সেই সিটের শার্ট, আর তার সঙ্গে মালকোচা দিয়ে পরা খাটো ময়লা ধুতি। বাবু, মৃদাঙ্ক বাবুর সমস্ত শরীরের মধ্য দিয়ে একটা শিহরণ খেলে গেল। কাকতাড়ুয়া মানুষের গলায় ডেকে উঠেছে, এবং এ গলা তার চেনা। এ হলো তাদের এককালের চাকর অভিরামের গলা। এই দিকেই তো ছিল অভিরামের দেশ। একবার তাকে জিজ্ঞেস করেছিলেন মৃদাঙ্ক বাবু। অভিরাম বলেছিল সে থাকে মানকোরের পাশের গায়ে। পানাগড়ের আগের স্টেশনই তো মানকোর। মৃদাঙ্ক বাবু চরম ভয়ে পিছুতে পিছুতে গাড়ির সঙ্গে সেটে দাঁড়ালেন। অভিরাম এগিয়ে এসেছে তার দিকে। এখন সে মাত্র 10 গজ দূরে। আমায় চিনতে পারছেন বাবু? মনে যতটা সাহস আছে সবটুকু একত্র করে মৃদাঙ্ক বাবু প্রশ্নটা করলেন। তুমি তুমি অভিরাম না? একদিন পরেও আপনি চিনেছেন বাবু? মানুষেরই মতো দেখাচ্ছে অভিরামকে, তাই বোধহয় মৃদাঙ্ক বাবু সাহস পেলেন। বললেন, তোমাকে চিনেছি তোমার জামা দেখে। এই জামা তো আমি তোমাকে কিনে দিয়েছিলাম। হ্যাঁ বাবু, আপনিই দিয়েছিলেন। আপনি আমার জন্য অনেক করেছেন, কিন্তু শেষে এমন হলো কেন বাবু? আমি তো কোনো দোষ করিনি। আপনারা আমার কথা বিশ্বাস করলেন না কেন? মৃদাঙ্ক বাবুর মনে পড়ল 3 বছর আগের ঘটনা।
অভিরাম ছিল মৃদাঙ্ক বাবুদের 20 বছরের পুরনো চাকর। শেষে একদিন অভিরামের ভীমরতি ধরে। সে মৃদাঙ্ক বাবুর বিয়েতে পাওয়া সোনার ঘড়িটা চুরি করে বসে। সুযোগ সুবিধা দুই ছিল অভিরামের। অভিরাম নিজে অবশ্য অস্বীকার করে, কিন্তু মৃদাঙ্ক বাবুর বাবা ওঝা ডাকিয়ে কুলোতে জাল ছুঁড়ে মেরে প্রমাণ করিয়ে দেন যে অভিরামই চোর। ফলে অভিরামকে ছাড়িয়ে দেওয়া হয়। অভিরাম বলল, আপনাদের ওখান থেকে চলে আসার পর আমার কি হলো জানেন? আর আমি চাকরি করিনি কোথাও, কারণ আমার কঠিন ব্যারাম হয়, উদুরি, টাকা পয়সা নাই, না ওষুধ না পথ্যি। সেই ব্যারামই আমার শেষ ব্যারাম। আমার এই জামাটা ছেলে রেখে দেয়, সে নিজে কিছুদিন পরে, তারপর সেটা ছিঁড়ে যায়। তখন সেটা কাকতারুয়ার পোশাক হয়। আমি হয়ে যাই সেই কাকতারুয়া। কেন জানেন? আমি জানতাম একদিন না একদিন আপনার সঙ্গে আবার দেখা হবে। আমার প্রাণটা ছটফট করছিল। হ্যাঁ, মৃত লোকেরও প্রাণ থাকে। আমি মরে গিয়ে যেটা জেনেছি সেটা আপনাকে বলতে চাইছিলাম। সেটা কি অভিরাম? বাড়ি ফিরে গিয়ে আপনার আলমারির নিচে পিছন দিকটায় খোঁজ করবেন। সেইখানেই আপনার ঘড়িটা পড়ে আছে এই 3 বছর ধরে। আপনার নতুন চাকর ভালো করে ঝাড়ু দেয় না, তাই সে দেখতে পায়নি। এই ঘড়ি পেলে আপনি জানবেন অভিরাম কোনো দোষ করেনি। অভিরামকে আর ভালো করে দেখা যায় না। সন্ধ্যা নেমে এসেছে। মৃদাঙ্কবাবু শুনলেন অভিরাম বলছে, এতকাল পরে নিশ্চিন্ত হলাম বাবু, আমি আসি। মৃদাঙ্কবাবুর চোখের সামনে থেকে অভিরাম অদৃশ্য হয়ে গেল। তেল এনেছি বাবু। সুধীরের গলায় মৃদাঙ্কবাবুর ঘুমটা ভেঙে গেল। গল্পের প্লট ফাঁদতে ফাঁদতে কলম হাতে গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। ঘুম ভাঙতেই তার দৃষ্টি চলে গেল পশ্চিমের মাঠের দিকে। কাকতারুয়াটা যেমন ছিল তেমন ভাবেই দাঁড়িয়ে আছে। বাড়িতে এসে আলমারির তলায় খুঁজতেই ঘড়িটা বেরিয়ে পড়ল। মৃদাঙ্কবাবু স্থির করলেন ভবিষ্যতে আর কিছু চুরি গেলেও ওঝার সাহায্য আর কখনোই নেবেন না। বন্ধুরা, আপনাদের প্রিয় আয়োজন কুয়াশায় নিয়ে আছি আমি শারমিন। রহস্য এবং ভয়ের আয়োজনে এতক্ষণ আমরা শুনছিলাম, অর্থাৎ বিরতির আমরা শুনছিলাম সত্যজিৎ রায়ের গল্প কাকতারুয়া, যেটা পড়ে শুনিয়েছিল সেতু। আর এখন আমরা শুনবো আমাদের শ্রোতা বন্ধুর পাঠানো গল্প, পড়ে শোনাবে সেতু। এবং আজকে যে গল্পটি আমরা শুনবো সেটা পাঠিয়েছেন আরিয়ান বিন রেজা। তার গল্প আমরা আগেও শুনেছি, তো চলুন আমরা গল্পটি শুনি। তারপর আবার বই পড়তে লাগলাম। হঠাৎ কোনো সংকেত না দিয়ে জানালাটা খুলে গেল। চমকে উঠলাম আমি। বড় বড় চোখ করে আমি জানালার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। তারপর জানালাটা বন্ধ করে সবে মাত্র বিছানায় উঠে বসেছি, এমন সময় লাইট নিভে গেল। অন্ধকারে ঢেকে গেল আমার চারপাশ। বালিশের নিচ থেকে ম্যাচটা বের করে মোম জ্বালালাম। ভালো লাগছিল না। ভাবলাম নিচে গিয়ে দারোয়ানের সাথে কিছুক্ষণ গল্প করা যাক। গেটের কাছে গিয়ে দেখি দারোয়ান ঝিমাচ্ছে। কাছে গিয়ে বসলাম। আমাকে দেখে এসে জানতে চাইল কোনো সমস্যা হয়েছে কিনা। আমি বললাম, না, এমনিতেই আপনার সাথে কথা বলতে মন চাইল, তাই চলে আসলাম। এরপর অনেকক্ষণ তার সঙ্গে কথা বললাম।
যতবারই এই বাড়ি সম্পর্কে জানতে চেয়েছি ততবারই তিনি প্রসঙ্গ অন্যদিকে ঘুরিয়ে দিয়েছেন। আজ 20 বছর ধরে তিনি এই বাড়িটি দেখাশোনা করছেন। এর মধ্যে অনেকেই এসেছে, কিন্তু কেউই বেশি দিন থাকতে পারেনি। এমনকি মারাও গিয়েছে অনেকে, কিন্তু কেন এমন হয়েছে সেটা বলেননি। জানতে চেয়েও ব্যর্থ হয়েছি। রাত 10টা বাজতেই তিনি আমাকে সাবধান করে চলে গেলেন। প্রধান ফটক বন্ধ করে আমি ঘরে একা বসে রইলাম। আমার খুবই ভয় করছিল। ইলেকট্রিসিটি এখনো আসেনি। এই বাড়ির আদৌ কোনো ঘটনা আমার জানা নেই। তবুও নিজ থেকে যতটুকু বলতে পারি, এই বাড়িটি কোনো সাধারণ বাড়ি নয়। কোনো অশরীরী হয়তো এই বাড়িতেই আছে। আমি জানি না আমার জীবনে আজ কি ঘটতে যাচ্ছে। হঠাৎ মনে হলো ছাদের উপর কারা যেন হাঁটছে। মনে হলো কোনো দানবের পা যেন বারবার আঘাত করছে ছাদের উপর। ইচ্ছে হচ্ছিল এই বাড়িটা থেকে পালিয়ে অন্য কোথাও চলে যাই, কিন্তু সেটাও সম্ভব নয়। এই বাড়ির ছাদে আমার কখনোই যাওয়া হয়নি। শুধু শুনেছি ছাদ সবসময় তালাবদ্ধ থাকে, কারো কাছেই তার চাবি নেই। 4 তলায় একটা ঘর আছে, সেটাও তালাবদ্ধ। কে জানে সেই ঘরে কি আছে। দারোয়ানের মুখে শুনেছি সেই ঘরে কি আছে তা কেউই বলতে পারে না। শুধু এতটুকুই জানা গেছে, ঘরের দরজা হঠাৎ কখনো কখনো মাঝরাতে খুলে যায়, আর যেদিন খোলে সেই দিনই ঘটে কোনো না কোনো অঘটন। ছাদে ওঠার সিঁড়ি ভেঙে ফেলা হয়েছে। প্রথম যেদিন এ বাড়িতে আসলাম সেই দিনই আমার মনে একটা ভয় জন্মেছিল। বাড়িটি যতই দেখছি ততই আমার ভয় বাড়ছে। আমার সাথে যারা ছিল তারা সবাই চাকরি করে, তাই ওরা আসতো বেশ রাতে। আর সারাদিন আমি একা একা থাকতাম এই ভুতুরে কুঠিরে। সন্ধ্যার পরে যেন এই বাড়িটি ভয়ের কারখানা হয়ে যায়। অনেকবার মোর্শেদকে বলেছি এ কথা। মোর্শেদ বলেছে দেখে শুনে ভালো বাড়ি পেলে চলে যাব। তাছাড়া এত কম ভাড়ায় বাসা তো আগে পেতে হবে। এমনিতেই জায়গাটা শহর থেকে বাইরে। সন্ধ্যার পর চারিদিক নীরব হয়ে যায়। আশেপাশে কোনো জনবসতি নেই। কাঁচা রাস্তা ধরে 10 মিনিট হাঁটার পর পাকা সড়ক পাওয়া যাবে, কিন্তু এত রাতে গাড়ি পাওয়া যাবে কিনা সেটাই মুশকিলের বিষয়। যা হোক, একবার চেষ্টা করে দেখি কি করা যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 12টা 35 মিনিট। সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। অন্ধকারের পথ ধরে গিয়ে তাই দাঁড়িয়ে না থেকে বাড়ির দিকে ফিরে গেলাম। আসার সময় দেখলাম বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে আছে রাস্তার উপর। তার মানে আজ রাতে বিদ্যুৎ আসবে না। যতদূর চোখ যায় শুধুই অন্ধকার। কোথাও এক বিন্দু আলো নেই, শুধুই অন্ধকার। বাড়িটির সামনে এসে দাঁড়াতে মনে হলো মৃত্যু যেন আমাকে হাত বাড়ির সাথে কিছু একটা ধাক্কা খেল। হাত দিয়ে দেখি কার যেন পা ঝুলছে। মনে হচ্ছে ফ্যানের সাথে কোনো তরুণী ফাঁসিতে ঝুলছে। আবার হাত বাড়িয়ে দেখি কিছুই নেই। প্রচন্ড ভয়ে হেঁটে গিয়ে আমি দরজাটা খুলে দিলাম। কি অদ্ভুত ব্যাপার, দরজার সামনে কেউ নেই, অথচ একটু আগেই আমি হেঁটে আসার শব্দ পেয়েছি। এমন সময় বাইরে বিদ্যুৎ চমকে উঠল।
সেই আলোতে আমি দেখলাম আমার সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছে, আর সেটার গা থেকেই আগরবাতির গন্ধ আসছে। মানুষটার মাথা নেই, তার পা দুটো বাঁকা, আর তার গায়ে সাদা কাপড়। আমার থেকে মাত্র 1 হাত দূরে দাঁড়িয়ে। তার সাথে একটা তরুণী, তার চোখ দুটো যেন বেরিয়ে আসতে চাইছে। গলায় কালো মোটা দাগ, চোখ দুটো সাদা, তাতে কোনো মনি নেই। আমার মনে হলো মৃত্যু যেন আমাকে ছুঁয়ে ফেলেছে, আমি আর বাঁচতে পারবো না। ঠিক তখনই আমি জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল, তখন আমি নিজেকে আবিষ্কার করলাম আমার বিছানায়। দারোয়ান এসে আমাকে সিঁড়ির নিচে পড়ে থাকতে দেখে, তারপর বিছানায় এনে শুইয়ে দেয়। গতকাল রাতের কথা মনে পড়তেই আঁতকে উঠলাম। দুপুর নাগাদ সেই বাড়ি ত্যাগ করলাম। তারপর আর কোনো দিনও যায়নি সেই দিকে। কয়েকদিন পরেই শুনলাম বাড়ির দারোয়ান চাচা মারা গেছে। বাড়ির ভেতরেই তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এখন আর সেই বাড়িতে কেউ থাকে না, থাকে শুধু অন্য জগতের অশরীরী। বন্ধুরা, চলছে রহস্য এবং ভয়ের আয়োজন কুয়াশা রেডিও FM 90.2 এবং সঙ্গে আছে আমি শারমিন। ঘড়িতে এখন রাত 12টা বেজে 8 মিনিট 35 সেকেন্ড। সময় হয়ে গেছে আমাদের কুয়াশার মূল কাহিনী বা মূল গল্প সম্প্রচার করবার। কত শত ঘটনা লুকিয়ে আছে আমাদের চারপাশে, কত সত্য, আবার সত্যের আড়ালে কত মিথ্যা। আবার কখনো মিথ্যার আড়ালে সত্য লুকিয়ে থাকে বহু বছর। কোনো কৌতূহলে বা নিতান্তই অজান্তে সেই মাটি চাপা মিথ্যাটা খুঁড়ে সত্য বের করে আনি আমরা নিজেরাই, অথবা মাটি খুঁড়তে খুঁড়তে কারো রোষানলে পড়ে গেলে সেই মাটির তলে চাপা পড়ে যাই নিজেরাই। সত্য চাপা থাকে চিরকাল, মাথা চাড়া দিয়ে জেগে ওঠে অসত্য বানোয়াট কিছু জীবনের গল্প। এমনই এক গল্প আজকে আছে কুয়াশার ঝুলিতে, যে গল্পটিতে কেবলই কুয়াশার ধোঁয়াশা। এই দুনিয়ার রাস্তাঘাটে কত মানুষ দিনে রাতে করছে আনাগোনা, আর গাড়ি ভাই কখন বন্ধ হবে রে, আর গাড়ি কখন বন্ধ হবে রে, কেউ তো জানে না, হায় রে কেউ তো জানে না। ধ্যাত, আগেই বলেছিলাম এই গান শোনার দরকার নাই। কেন? গানের সাথে গাড়ি ব্রেকের কি সম্পর্ক? ওই যে গাড়ি নষ্ট হবার কথা বললো, শুনলে না? দীপু, তোমার মতো একটা শিক্ষিত ছেলে যদি এরকম কথা বলে তাহলে কি সহ্য হয়? শিক্ষিত অশিক্ষিত এর সাথে কোনো সম্পর্ক নাই। রাইট, কুসংস্কার সবারই থাকতে পারে। কমন দীপু, এটা একটা গান। তো অন্য কোনো FM দেওয়া যেত না? এখানেই দিতে হবে? এখন কি তুমি ঝগড়া না করে প্লিজ দেখবে গাড়িটার আসলে কি হলো? জি ম্যাডাম, তা তো দেখতেই হবে। এই রাত 11টায় কিশোরগঞ্জ হাইওয়েতে কে দাঁড়িয়ে থাকবে গাড়ি ঠিক করার জন্য? জি স্যার, এই তো বুঝতে পেরেছেন। এখন চট করে গাড়িটা দেখুন ঠিক করা যায় কিনা, না হলে দস্যু তুলে নিয়ে যাবে আমাদের। যাচ্ছি বাবা, যাচ্ছি। বিপু আর মনিকার বিয়ে হয়েছে মাত্র 6 মাস আগে। লাভ ম্যারেজ? না, একদম না। বিপুর বাবার পছন্দ করা মেয়েকে বিয়ে করেছে বিপু। বিপুর বাবা কিশোরগঞ্জের জমিদার, সেই আমলের জমিদার বংশ, যে আমলে কেবল অত্যাচারীরাই জমিদার হতে পারত। মোগল আমল আর ব্রিটিশ আমলে এলাকার মানুষের উপর যে পরিমাণ অত্যাচার করেছে তা দিয়ে মোটামুটি 7 খণ্ডের একটি উপন্যাস হয়ে যেতে পারে। এই পরিবারের একমাত্র ছেলে বিপুল রায়হান,
ছোট্ট করে দীপু। বাবা খন্দকার ইসমাইল রায়হান একজন ডাক সাইটের মানুষ। ইয়া বড় মোচ আছে, মাথা ভর্তি ঝাঁকড়া ঝাঁকড়া চুল, এখন 80 যদিও পাকা, তবুও দাপট কম না। বিশাল কাঠের বাড়িটার বারান্দায় দাঁড়িয়ে হাত দিলে এক ক্রোশ দূরের মানুষও বুঝে ফেলবে খন্দকার সাহেব ডাক দিয়েছে। এলাকার লোক এখনো তার ভয়ে তটস্থ থাকে, কারণ এখনো জমিদারের সেই দাপট যায়নি। তবে 3 পুরুষ ধরে পড়ালেখা করছে বলে দাপটটা ইতিবাচক দিকে গেছে। যেমন খন্দকার ইসমাইল রায়হান এলাকার সব ছেলে মেয়েদের পড়ালেখার দায়িত্ব নিয়েছে, নিশ্চিত করেছেন যেন বাল্যবিবাহ না হয়, কারো ঘর পড়ে গেলে ঘর উঠিয়ে দেন, বা কারো সংসারে টানাটানি থাকলে সেটাও দেখাশোনা করেন। ইসমাইল সাহেবের বাবা খন্দকার ইব্রাহিম রায়হান আবার এতটা উদার না। তিনি তার বংশের সব কালো দিকগুলোই পেয়েছেন। ছেলে ইসমাইল এবং নাতি বিপুল আর প্রতুলের জন্য অনেক কিছুই তিনি করতে পারেন না। প্রায় এই শতবর্ষী জমিদার রেগে বলেন, জমিদারের কাজ হলো ভয় দেখানো। প্রেম দেখিয়ে ইনিয়ে বিনিয়ে রাজ্য জয় করা যায় না, কিন্তু ছেলে আর নাতিরা হলো সাম্যের অবতার। আর এভাবে জমিদারি চলে। শোনো, আমি বললে গাড়িটা স্টার্ট দেবে, পারবে? স্টার্ট দিতে পারবো, অসুবিধা নেই। এই যে দাও। হলো? না, এমনিতেই রাত হয়ে যাচ্ছে, আবার স্টার্টও নিচ্ছে না। আমার তো এখন মেজাজ গরম হয়ে যাচ্ছে। কিন্তু মেজাজ গরম করে লাভ নেই, এখন এসো চেষ্টা করে দেখি। আবার স্টার্ট করব? একটু দাঁড়াও। হ্যাঁ, এখন দাও। হ্যাঁ, সারা গায়ে কালিকুলি মেখে শেষ, আবার স্টার্টও নিচ্ছে না। ঘোড়ার ডিম। ওদিকে দাদা যেন ঠিক বাড়ি জাগিয়ে বসে আছেন। তুমি ফোন করে দাও যে গাড়ি নষ্ট হয়ে গেছে। লাভ হবে না মনি, দাদাকে তো চিনো না। বাড়িতে বউ প্রথম আসবে, বিশাল হই হই অবস্থা। তাহলে চলো, দান দান 3 দান। আচ্ছা, এবার যেন স্টার্ট হয়। রেডি? 1 2 3। হ্যাঁ, একটু ধরো মনি প্লিজ, আমি আসছি। জলদি জলদি এসো। উফ, বাঁচলাম। এখন দাদাজানকে বোঝাতে পারলেই হয়, কিছুতেই মানবেন না এই রাতে। দেখো বিপু, রাত আমরা ইচ্ছে করে করি। দাদা দান সকালে ফোন দিয়েছেন যে আজকে আসবার জন্য। আমরা যত দ্রুত সম্ভব বের হয়েছি। অফিস ছিল, এর থেকে তো আর আগে বের হওয়া সম্ভব ছিল না, তাই না? এসব আমি জানি মনি, কিন্তু দাদাজানকে বুঝাবেন কে? ওনাকে তো চিনো না, জমিদার। ভাগ্যিস বাবা মা আগে থেকে ওখানে ছিলেন, না হলে চাবুকের মার পড়তো। বলো কি, এই যুগে চাবুক? এ তো মধ্যযুগীয় বর্বরতা। আশ্চর্য। আরে ভয় পেও না, এখন সেদিন নেই। তবে হ্যাঁ, দাদাজান আর তার আগে আমাদের বংশধররা কিন্তু হরদম চাবুকের ব্যবহার করতেন। বিপু, দেখো বিপু। কথা বলতে বলতে দীপুর মনোযোগ অন্যদিকে যেই গিয়েছে, আর অমনি একটা অঘটন ঘটতে ঘটতে ঘটল না। একটা ছায়া দৌড়ে পার হতে লাগলো রাস্তাটা। হঠাৎ করেই যেন অন্ধকার থেকে বের হয়ে এলো সে। তারপর ঠিক গাড়ির সামনে। দীপু কোনো মতে স্টিয়ারিংটা বামে মোচড় দিল, প্রাণপণ শক্তি দিয়ে গাড়িটা আওয়াজ তুলে রাস্তার একেবারে কিনারায় চলে এলো। তারপর বিকট আওয়াজ তুলে ব্রেক কষে দাঁড়ালো গাড়িটা। মনিকা মুখের উপর হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ঘটনার আকস্মিকতায় পুরোই হতবিহ্বল বিপু। আচ্ছা, হলোটা কি? দেখতে হবে কেউ আঘাত পেয়েছে কিনা। মনিকাকে এক নজর দেখে বিপু এক লাফে নেমে এলো গাড়ি থেকে। তারপর ছুটে চলে এলো রাস্তার মাঝে, কোমরে হাত দিয়ে দাঁড়ালো। তারপর এদিক ওদিক তাকালো, কিন্তু কই, কাউকেই তো চোখে পড়ল না। তারপর বিপু হাত দিয়ে দেখে, কেউ আছেন? কোনো উত্তর নেই। বিপু এবার বিরক্তই হলো, ফিরে এলো গাড়ির কাছে। না জানি বাড়ি পৌঁছে আবার কি দেখতে হবে। এমনিতে যাত্রাপথে যা হচ্ছে তারপর আর কিছুই আশা করা যায় না, সব কুসংস্কারের ফল। এখন মনিকে স্বাভাবিকভাবে নিয়ে যেতে পারলেই হয়। মনিকা মনে হয় খুব ঘাবড়ে গেছে।
এসব 7-5 ভাবতে ভাবতে বিপু গাড়ি চালানো শুরু করলো। একবারও দেখলো না রাস্তার ওপার থেকে কেউ একজন ওদের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। এই সেই যে গাড়ির সামনে এসেছিল, এই সেই যে ওদের যেতে বাধা দিচ্ছিল। মনি, এই মনি, ওঠো, আমরা চলে এসেছি। আহা, ওঠো না, ওই যে দেখো আমাদের বাড়ি। এই রাতে বাড়ি দেখা যাবে? চোখটা মেলেই দেখো না। আহা, উফ বিপু, দেখো। এ কি? বললাম না। মানে কি বিপু? এ তো রীতিমতো বিয়ে বাড়ির সাজ। এটা তোমাদের বাসা? এটাই আমাদের বাসা। থুক্কু, এটা তো বাসা নয়, প্রাসাদ। মাই গড, এটা কত বড়? এতে 37টা কামরা আছে। এর মাঝে উপরতলার প্রতিটি কামরার সাথে গোসলখানা, বাথটাব সহ। বাথটাব? জি ম্যাডাম, বাথটাব, তাও মার্বেল পাথরের। বলো কি, আগে তো বুঝিনি এমন রাজা মহারাজার সাথে আমার বিয়ে হয়েছে। কি করে বুঝবে? বিয়ে তো হয়েছে ঢাকায়, তাও অল্প আত্মীয়দের নিয়ে। আমাদের আসল বাসা হলো এটাই। দেখো না নাত বউয়ের জন্য কিভাবে সাজানো হয়েছে পুরো বাসাকে। এখানে কি দাদাজান থাকেন? This track was downloaded from FusionBD.com. হ্যাঁ, দাদাজান তার পূর্বপুরুষের গাম্ভীর্য নিয়ে এখানেই পড়ে আছেন। আমার মনে হয় না দাদাজান এই ভিটা ছেড়ে কোথাও যাবেন। দেখো রাস্তার পাশে ওরা কারা? এই আমাদের পাইক পেয়াদা। দীপু, আমার মনে হচ্ছে এখানে যতদিন আমি থাকবো হা করেই থাকবো। মিসেস জান্নাতুল মা মনিকা, এ তো সবে শুরু। এই যে আমরা এখানেই নামবো। ওই দেখো দাদাজান। আচ্ছা। কথা বলতে বলতে ওরা চলে এলো বাড়ির কাছে। মূল দালানে ওঠার জন্য না হলে 30টা সিঁড়ি আছে। মনিকা পুরো হা হয়ে রইল। তার শ্বশুর বাড়িতে যে এমন হই হই কাণ্ড তা আগে মোটেও বোঝেনি মনি। গাড়িতে ঘুমিয়েছিল বলে মনে হচ্ছে সে এখনো স্বপ্নে দেখছে। ঠিক এই সময় পাইক পেয়াদা রাস্তার দুপাশে দাঁড়ানো। পুরো বিল্ডিং এ আলোকসজ্জা, তাও আবার মোটামুটি অজপাড়াগায়ের রাস্তায়। আসলেই ব্যাপারটা স্বপ্নের মতো। সিঁড়ির ঠিক শেষ ধাপে দাঁড়িয়ে আছে তার শ্বশুর খন্দকার ইসমাইল রায়হান এবং দাদাজান খন্দকার ইব্রাহিম রায়হান। সে নিজে বড় হয়েছে মামার পরিবারে। বাবা মার বিবাহিত জীবন সুখের ছিল না। মার আরেকটা বিয়ে হয়ে গেল, চলে গেলেন আমেরিকা। বাবা আবার বিয়ে করে একেবারে আলাদা। শেষ পর্যন্ত মামা আর মামি তাকে আপন করে নিলেন, নিজের সন্তানের মতোই আগলে রাখলেন। হঠাৎ পাড়ার ঠিক নাটকের বাকের ভাইয়ের স্টাইলে একজন তার পথ আগলে রাখতে শুরু করলো। বাকের ভাই তো তাও ভালো ছিল, এবার একটা বদের পথ পিছু নিতে নিতে একদিন মূল সড়কে চলে এলো। এমন সময় সিনেমা স্টাইলে গাড়ির ব্রেক কষে খোদ খন্দকার ইসমাইল রায়হান। গাড়ি থেকে নেমে কিছু না বলে 82 শিক্ষার এক ঘুষি ঝেড়ে বসালো পাজিটার নাক বরাবর। জমিদারের রক্ত বলে কথা। আর মনিকার দিকে তাকিয়ে বলল, ভয় নেই, আমি আপনাকে নামিয়ে দিচ্ছি। মধ্যবয়সী এক লোকের এমন তেজ দেখে মনিকা একবারই রাজি হলো গাড়িতে বসতে। তারপর খন্দকার ইসমাইল রায়হান সোজা নামিয়ে দিয়ে এলেন মনিকার বাড়িতে। এর পরের ঘটনা একেবারে গল্পের মতন। একদিন সকালে মামা মামি আর মনিকা নাশতার টেবিলে বসে গল্প করছে, আর তখনই ডোরবেল বেজে উঠল। মামা উঠে গিয়ে দরজা খুলে অবাক, এ কি, এরা কারা? কাউকেই তো চেনেন না। একজন যুবক, সে আর কেউ নয়, বিপু। বেশ সুন্দর, আর সঙ্গে প্রিন্স কোট পরা মধ্যবয়সী এক ভদ্রলোক, খন্দকার ইসমাইল রায়হান। আর বেশ পাট করা শাড়ি পরা এক মহিলা, বিপুর মা।
মহিলাকে দেখে বোঝা যায় বয়সকালে সেই রকম সুন্দরী ছিলেন। মামার হতবাক ভাবটা কেটে না উঠতেই কথা বলে উঠলেন সেই মধ্যবয়সী লোকটা। আপনি? মানে আসলে প্রশ্নটা আমার করার কথা, আপনারা কারা? আসলে আমি পরিচয় পর্বটা করাতে চাই। আমরা কেউ কাউকে চিনি না। আমি খন্দকার ইসমাইল রায়হান, উনি আমার স্ত্রী জুবাইদা নাসরিন, আমার ছেলে বিপুল রায়হান। আমি এখানে এলাম আপনার মেয়ে মনির ব্যাপারে কথা বলতে। আচ্ছা, কি কথা? তার আগে ভেতরে আসুন। বসুন আগে, তারপর কথা বলি। ধন্যবাদ। আপনাদের বাসাটা অনেক সুন্দর। ধন্যবাদ। যা বলছিলাম, আসলে আমার ছেলে বিপুল, সে শহরের নামকরা উকিল। এখন ও এমন কেস লড়ছে যার চর্চা পত্রিকার পাতায় নিয়মিত হয়। আচ্ছা আচ্ছা, আমি আসলে বিষয়টা বুঝতে পারছি না। বিষয় হলো, আমার স্বামী আপনার মেয়েকে একদিন দেখেছে। আপনার মেয়েটিকে ওনার বড্ড ভালো লেগেছে। তারপর পরিবারের সাথে এ বিষয়ে তিনি কথা বলেছেন। কি বলেছেন? আপনার মেয়ের জন্য আমার ছেলের প্রস্তাব নিয়ে এসেছি। মানে যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। জানি খুব অবাক হবেন, কিছু মনে করবেন না। আমরা আসলে ছেলের 27 বছর হবার আগেই বিয়ে দিতে চাই। ফ্যামিলি ট্র্যাডিশন কি না? এ কারণেই ছুটে আসা। ও জন্মদিন আগামী মাসে, একটু তাড়াহুড়া আছে বইকে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি না আসলে কিচ্ছু বুঝতে পারছি না। দেখেন ভাই, বিয়ে শাদী সব ভাগ্যের ব্যাপার। এই যে আমার ছেলের বৃত্তান্ত দেখেন, যদি আপনার আপত্তি না থাকে। আরে সে তো পরের কথা, আগে একটু মিষ্টি মুখ করি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সবই হবে, কিন্তু একটা বিষয় একটু বলে দিতে চাই। বলুন। মনিকা কিন্তু আমার মেয়ে না। মেয়ে নয় বললেই হলো, মেয়ের থেকেও বেশি। আমি মনিকার মামা। ছোটবেলায় কোনো অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট তো বটেই, কিন্তু সেটা অন্যরকম। ওর মা বাবা আলাদা হয়ে গেছেন, সবাই আছেন নিজের নিজের পরিবারে। মেয়ে আমার কাছে বড় হয়েছে। এই এতটুকুও মাঝে মাঝে অনেকের কাছে অনেক বড় ইস্যু। তাই ভাবছিলাম। ভুল ভেবেছেন, এসব নিয়ে আমরা ভাবি না, আপনারাও না। আপনারা খোঁজ খবর নেন, তারপর আবার বসবো বিয়ের দিনক্ষণ নিয়ে। আর এভাবেই একদিনে হঠাৎ মনিকার বিয়ে ঠিক হয়ে যায় বিপুর সাথে। বিপু ছেলেটাকে নিতান্তই ভালো মনে হয় মনিকার। না হলে বাবার পছন্দে আজকাল কোনো ছেলে এক কথাতে বিয়ে করতে পারে এটা ধারণাই ছিল না মনিকার। যাই হোক, বিয়েটা হয়ে গেল মাত্র 15 দিনের মাথায়। মামা ছেলে সম্বন্ধে খোঁজ নিয়ে ভীষণ খুশি। ঢাকার এক বিশাল হলে রাজকীয় স্টাইলে বিয়ে শেষ হতেই সংসার শুরু হয়ে গেল মনিকার। ঢাকায় বেশ বড় ফ্ল্যাটে উঠল বিপু আর মনিকা। প্রতুলও ঢাকায় থাকে, কিন্তু মেডিকেলে পড়ে বলে হোস্টেলেই থাকে বেশিরভাগ সময়। খন্দকার ইসমাইল রায়হান আর জুবাইদা নাসরিন ফিরে গেলেন কিশোরগঞ্জ, সেখানেই তারা থাকেন। আর এখন এলাকার সবাইকে নিয়ে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করার জন্যই বিপু আর মনিকাকে ডেকে নেয়া। কিন্তু ডাকটা যে আসলে কিসের সেটা তো কেউই জানে না। এমনও তো হতে পারে এই ডাক এমন এক ডাক যার অপেক্ষা করেনি কেউই ভাবেনি। এমনটাও হতে পারে কারো জীবনে। আমাকে কি করতে হবে? খুবই ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, তাড়াহুড়া চলবে না। আচ্ছা। সিঁড়ির উপরে সফেদ পাঞ্জাবি পরা লোকটি আমার দাদাজান। পা ছুঁয়ে সালাম করতে হবে। বুঝলাম। আর কিছু? কখন ঘুমাতে পারবো? মনি, যখন টাইম পাবা তখন। আর কোনো কথা নয়, উঠে গেছি, ঠিক আছে?
কি জমিদারের নাতি, এত রাত অবধি জাগিয়ে রাখলেন কেন? দাদাজান দুঃখিত, পথে মোটরের চাকা বিকল হওয়াতে খানিকক্ষণ সময় নষ্ট হয়েছে। পুত্রকে বোঝাও ইসমাইল, এভাবে প্রস্তুতি না নিয়ে বের হলে বিপদ আসন্ন। জি আব্বা, আর ভুল হবে না। এরপর থেকে আমি নিজে মোটর পাঠাবো। দেখি নাথ বউয়ের মুখশ্রী। এসো এসো, বাহ বেশ সুন্দর, এই নাও তোমার উপহার। পাশ থেকে একজন এসে একটা বিশাল গহনার সেট হাতে ধরিয়ে দিল। মনিকা তো তাজ্জব, এ কি? পছন্দ হয়েছে? জি। এবার নাথ বউকে ভেতরে নাও। সাথে সাথে চারদিকে শাঁখ বেজে উঠল। সামনে আলতার থালায় পা ডুবিয়ে ধীরে ধীরে মনিকা হেঁটে এলো ঘরের ভেতর। পাশে পাশে হাঁটছে দীপু, মাথা নিচু করে। গৃহকর্মীরা মাথার উপরে ফুলের পাপড়ি ছিটাচ্ছে। তাও কম নয়, না হলেও 20 জন গৃহকর্মী। আরো তো আছেই বাড়ির বাইরে। মনিকা যতই দেখছে ততই অবাক হচ্ছে। কি আশ্চর্য, এরা এমন কেন? কেমন নাটক নাটক ভাব। না জানি নাটকের কোন পর্বে তার ঘুমটা আসবে। নাটক না হলে কি এই রাত 2টায় এভাবে কেউ ঢোল তবলা বাজায়? ওদিকে মেয়েটির পায়ের ছাপ দেখে তো রীতিমতো ভড়কে গেলেন দাদাজান। এ কি করে সম্ভব? একেবারে হুবহু মিল। তার মানে যা বলেছিল তার পুত্র সেটাই ঠিক, যথার্থ হয়েছে, যথার্থ। এমনই চাই, হা হা, এমনই চাই। মনে মনে উচ্চস্বরে হাসলেও সেটার প্রকাশ ঘটল বাঁকা হাসি দিয়ে। তাকালেন ছেলের দিকে, ছেলেও স্মিত হেসে উত্তর দিলেন সেই হাসির। গল্পটা শুরু এখান থেকেই। দীপু, তোমরা এমন নাটকের মাঝে বেঁচে থাকো বুঝি? হ্যাঁ, নাটক কেন বললে? বারে, তাই নয় কি? কি যেন বললে তখন? মোটর বিকল। শোনো, আমরা এভাবেই কথা বলি। দাদাজান মনে হয় এখনকার নাটক দেখেন না, দেখলে কইছে গেছে খাইছে শুনে অভ্যস্ত হয়ে যেতেন। এই যে ম্যাডাম, এই দুষ্টুমি এই 4 দেয়ালের মাঝেই, বাইরে নয়, ঠিক আছে? জি স্যার, অফকোর্স ঠিক আছে। দাদাজানের জন্য সব ঠিক। যে সুন্দর গহনা উনি দিয়েছেন। মোট্টু কাম সুইটহার্ট, ওনার যাকে পছন্দ হয় তাকে উনি সব সময় উপহার দেন। আমাকে ওনার পছন্দ হয়েছে? না হয়ে উপায় আছে? তোমার মতো এই গড়নের মেয়ে এই দেশে খুব কমই আছে। তো আপনার আর কি কি পছন্দ হয় আমার? সে তো একটু পরেই বলবো। ঠিক আছে, সে অপেক্ষাতেই থাকলাম। মনিকা যে কখন ঘুমিয়ে পড়ল জানে না। হঠাৎ মনে হলো সে কোনো একটা ঢেউয়ের মাঝে আছে, বেশ দুলছে। হঠাৎ সে একটা গমগমে ভৌতিক কণ্ঠ শুনতে পেল, তারপর আবার হারিয়ে গেল। চোখে ভাসছে কিছু মোমের আলো, চুল খোলা কিছু বিভৎস নারী, আর আগুন। হ্যাঁ হ্যাঁ, আগুন। আবার কণ্ঠটা কাছে এলো। কণ্ঠটা বলছে, তুমি সে, তুমি সে। এবার বিড় বিড় করে মনিকা বলা শুরু করলো, আমি সেই, আমি সেই। আবার মনিকা দুলছে। দুলতে দুলতে সে দেখছে বাড়িটা, বিশাল বড় সাদা রঙের বাড়ি। সিঁড়ি দিয়ে সে উঠছে। উঠতে উঠতে কোথায় গেল? একটার পর একটা রুম। ওমা, এ কি? রুমের দেয়ালে রক্ত কেন? ওমা, মাথাটা এমন ঘুরোচ্ছে কেন? আচ্ছা, কি হলো? কেন হলো? ওহ, এখন কি হবে? আচ্ছা, কে ওখানে? কে? সাদা শাড়ি, রক্তের ছোপ ছোপ দাগ। মনিকা আরো কাছে যায়, দেখে দেখে সেই মেয়েটা ঘুরে দাঁড়ালো।
মনিকার ঘুমের মধ্যে সে চিৎকার দেয়। কারণ এই মেয়েটা আসলে সে নিজেই। আর কপালের মাঝখানটা একটা বড় ফুটো, রক্ত মাখা দাঁত বের করে মেয়েটা হাসছে। বুকের ভেতর থেকে যেন চিৎকারটা এলো মনিকার। বাঁচাও! কি হয়েছে? কি আশ্চর্য বিপু, কি আশ্চর্য! কি হয়েছে? পানি, আমাকে পানি দাও প্লিজ, পানি খাবো। এই নাও। এবার বলো কি হয়েছে? আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? এই বাসার দেয়ালে রক্ত, মোম। শোনো, পুরনো প্রাসাদ টাইপ বাড়ি, আগেই তো বলেছিলে এসব বাড়ি দেখলে তোমার ভয় লাগে, সো এটাই স্বাভাবিক। আমি বলেছি ভয় লাগে? হ্যাঁ, গাড়িতে। এখন ডোন্ট টেল মি তুমি বলনি। আচ্ছা, তুমি যখন বলেছ তার মানে হয়তো বলেছি, বলেছি। শোনো উনি, এসব নিয়ে ভেবো না, মাত্র 15 দিনের জন্য এসেছি, চলে যাব আবার। প্লিজ আমরা ভালো মতো থাকি। আচ্ছা চলো শুয়ে পড়ি। চলো। এ কি বিপু, কি তোমার হাতে মোম কেন? ওই যে দেখো, ঘরের কোনায় মোম, সেটা জ্বালাতে গিয়ে আঙুলে পড়ে গিয়েছিল। ও, এর সাথেও কি স্বপ্নের যোগাযোগ আছে? না। চলো তাহলে ঘুমটা কমপ্লিট করি। চলো। ভাই সব। সকালবেলা মনিকার ঘুম ভাঙল কোন এক পেয়াদার চিৎকারে। সে জোরে জোরে এলাকায় নাত বউ আসার নিমন্ত্রণ দিচ্ছে। কি যে অবস্থা, মনে হচ্ছে কোনো এক নাটকের মাঝে আছে মনিকা। ঘুম থেকে উঠে গোসলটা সেরে নিল চটজলদি। বিপু উঠে পড়েছে, সাদা রঙের পাঞ্জাবি আর পাজামাতে। আসলেই তাকে জমিদারের মতো লাগছে। মনিকা ঘর থেকে বের হল। বাপরে, বিশাল বাড়ি। না, প্রাসাদ শব্দটাই ঠিক আছে এর জন্য। কামরার পর কামরা। মনিকার মাথার ভেতর কিছু একটা হলো। সে যতই হেঁটে যাচ্ছে ওর মনে হচ্ছে এখানে ও আগেও আরো এসেছে, আবারও যাচ্ছে, আবারও। তার মানে কি? এরকম ভাবে হাঁটতে হাঁটতে কি কালকে ওই মেয়েটাকে পাবে? মনিকা ঘামা শুরু করেছে। পৌষের এই সকালে গ্রামের মতো এলাকায় একটা মেয়ে ঘামছে, এটা একটু অস্বাভাবিক কি বটে। মনিকার মনে হলো আরো দুটো কামরা পার হলেই কালকের কামরাতে চলে আসবে। মনিকা এখন ভয় পাচ্ছে, রীতিমতো কাঁপছে। শাড়ির আঁচল দিয়ে মুখ মুছে সে, তারপর আরেকটু এগিয়ে যায়। তখন ঘাড়ের কাছে আলতো একটা স্পর্শ। মনিকা রীতিমতো চমকে উঠল। কে? কি ব্যাপার মনিকা, কোথায় যাও? আম্মা, না মানে ঘুরে দেখছিলে? জি। আমি নিজেই তোমাকে ঘুরিয়ে দেখাবো। এখন চলো, নাস্তার টাইম হলো, নাস্তা খেতে হবে। আচ্ছা আম্মা, মানে ইয়ে। বলো। এই রুমগুলোতে কেউ থাকে না? না মা, জমিদারের বাসার সব রুমে সবাইকে থাকতে হবে এমন কোনো কথা নেই। জি আচ্ছা। তাহলে আমরা নাস্তার জন্য যেতে পারি? চলুন মা। নাস্তার টেবিলে বসে আছেন দাদাজান, বাবা আর বিপু। মা আর মনিকা আসতে চারপাশ দিয়ে ঘিরে দাঁড়ানো ভৃত্যরা। এদের সবার থুতনি পর্যন্ত টানা ঘোমটা। মনিকা ভাবছে এরা কিভাবে দেখে কে জানে। দেখে নাকি এটাও একটা প্রশ্ন। হয়তো কাজ করতে করতে এরা অভ্যস্ত হয়ে গেছে। নিজের আজগুবি চিন্তায় নিজেই হেসে ফেলল মনিকা। বিপু কেশে তাকে হাসতে নিষেধ করল। মনিকা নিজেকে সামলে নিল, খাওয়া শুরু করতে হবে। একটা মেয়ে এসে তার পাতে গোল চামচ দিয়ে ঘন ডাল দিয়ে গেল। আরেকজন এসে শিক কাবাবের বিশাল একটা টুকরো দিল। মনিকা অবাক হয়ে দেখল একটা মেয়ের হাতও
ভৃত্যের মতো না, সবার হাত বেশ ফর্সা, নখগুলো কি সুন্দর করে কাটা। বাপরে, এই গ্রাম দেশে এত পরিপাটি হাত, তাও আবার ভৃত্যের, ভাবাই যায় না। অবশ্য জমিদারের বাসার ঘটনা, কত কিছুই তো হতে পারে। খাওয়া শেষ করে মনিকা চলে এলো বাড়ির পেছন দিকে। বিশাল জায়গা জুড়ে পেছনের বাগানটা। মনিকা হাঁটতে হাঁটতে চলে আসলো অনেক দূর। বাহ, কি সুন্দর টলটলে পানির পুকুর। মনিকা পুকুরের দিকে আসতে থাকে। পুকুরের ধারে দুজন মেয়ে বসে গল্প করছে, ভৃত্যই মনে হয়। মেয়ে দুটোর পিছন দিক দেখা যাচ্ছে। মনিকা আরো কাছে যায়। তখন একজন হঠাৎ পায়ের আওয়াজ পেয়ে পেছন দিকে তাকায়। মনিকা আবার এক লাফ দিয়ে প্রায় 2 কদম পেছনে চলে এলো। এই মেয়েটা দেখতে অনেকটাই ওর মতো কেন? ওকে দেখে মেয়েটা চট করে ঘোমটা টেনে দিল। সাথে সাথে আরেকজনও ঘোমটা টেনে বসলো। আর ঠিক এমন সময়, মনিকা, মনিকা! জি আম্মা। কোথায় যাচ্ছ? না, মানে পুকুরে। এই পুকুর আমাদের জন্য না মনিকা। আমাদের পুকুর পেছনের মহলের ডানে শান বাঁধানো ঘাট আছে যে পুকুরে, সেটা আমাদের নিজেদের জন্য। এই পুকুর হলো সহকারীদের জন্য। কিন্তু মা, এই পুকুরও তো বাঁধানো। আরে বোকা মেয়ে, আমাদের পুকুরে মার্বেল পাথর দিয়ে পাড় বাঁধানো, এটা তো সিমেন্টের। তোমাকে বুঝতে হবে কোন বাড়ির বউ তুমি। জি আম্মা, আমি খুব দুঃখিত। দুঃখিত হবার কিছু নাই মনিকা, তুমি জেনে যাবে কোথায় কি করতে হবে। নিজেকে একটু সময় দাও। চলো তোমাকে মহল ঘুরিয়ে দেখাই। আম্মা, বলো। একজন সহকারীকে দেখলাম, ঠিক যেন আমারই মতো দেখতে। কি যে বলো মনিকা, আমার পুত্রবধূ দেশ সেরা, এমন আর একটিও নেই। চলো চলো তো এখন। জি চলুন। মনিকাকে নিয়ে জুবাইদা নাসরিন ঘুরে ফিরে যেতে থাকলেন মহলের দিকে। কিন্তু যাবার আগে বেশ একটা তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকালেন ভৃত্যদের দিকে। দুটি মেয়ে ভয়ে কুঁকড়ে উঠল, না জানি কপালে কি আছে। তারপর মেয়ে দুটো পালিয়ে গেল পুকুরের পাড় থেকে। রাতের বিশাল ভোজন পর্বের পর মনিকা ভীষণ হাঁসফাঁস করতে লাগলো। এত তেল মশলা, আর খালি গরু খাসি আর গরু খাসি। সবজি বলতে কিছুই নেই এদের জীবনে। যে কোনো সবজির মাঝে আবার একটা করে ডিম ফেটে দেয়, কোনো মানে আছে? সাধারণ ঘরের মেয়ে মনিকা হাঁপিয়ে উঠল রাতে খেতে বসে। না জানি বাকি 14 দিন ওকে কিভাবে সহ্য করতে হয় এসব। নিজের ঘরে বসে নিজেকেই বাতাস করছে। ভাগ্যিস ঘরটায় ফ্যান ছিল। দীপু এসে মনিকার হাঁসফাঁস অবস্থা দেখে হেসেই কুটি কুটি, জমিদারের বউয়ের একই হাল। তারপর 1 গ্লাস লাস্সি নিয়ে এলো বিপু মনিকার জন্য। ঠান্ডা সেই লাস্সি খেয়ে মনিকার মনে হলো না জানি কতদিন পর পেটের খরায় বৃষ্টি হলো। ঢক ঢক করে পুরোটাই খেয়ে ফেলল। তারপর বিপুর ঘাড়ে মাথা রাখল। মাথা রেখে ভাবছে কিছু রোম্যান্টিক কথা বলবে। বিপু ছেলেটা এত ভালো, তাকে এত যত্ন করে, এত কেয়ার করে। আর ভাবতে ভাবতেই ঘুমে এলিয়ে পড়ল মনিকা। বেশ গাঢ় ঘুম। কিন্তু এই ঘুমের মাঝেও ঘটল এক ঘটনা, সেই গত রাতের মতো। যেন ঢেউয়ে ভাসছে মনিকা। আরেকটু দোলা, আরেকটু দোলা, আরেকটু দোলা। কে তুই? মনিকা। না, তুই রাবেয়া। না না, আমি মনিকা। তাহলে ও কে? ও আমার মতো কেউ। এই দেখ তোর বাড়ি। এই সাদা বাড়িটা? এই মহলের দক্ষিণ পাশে। বাড়িটা তো চেনা চেনা। কারণ এটা তোর। কিন্তু আমি তো কখনো গ্রামে আসিনি।
তোর আগের জন্মের। মানে 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 কি? তুই এই জন্মে আবার ফিরে এসেছিস নিজের গ্রামে ঋণ শোধ করতে। ঋণ? কিসের ঋণ? কিসের ঋণ? কিসের ঋণ? মনিকা সেই উত্তর জানতে পারে না। ঘুমের মাঝে প্রচন্ড দুলুনি শুরু হয়। সেই মোমের আলো, চুল খোলা কিছু নারী। মনিকা প্রাণপণ চেষ্টা করছে ঘুম থেকে ওঠার, কিন্তু না, কোনোভাবেই পারছে না। আচ্ছা, কেন এমন হচ্ছে? হঠাৎ মনে হলো চোখ খুলতে পেরেছে। তারপর ধর্মনিয়ে উঠে বসলো সে বিছানায়। ও দেখে ও একা, কোথাও বিপু নেই। আচ্ছা, কোথায় গেল বিপু? বিপু, বিপু, কি হয়েছে মনি? কোথায় ছিলে তুমি? আমি তো বারান্দাতেই গিয়েছিলাম। কেন? সেটা বাদ দাও, একটু বলবে তোমার কি হয়েছে? কিছু না বিপু, আমি খুব ভয় পেয়েছি। স্বপ্ন দেখেছো? হ্যাঁ, আবারও। আমার মনে হয় তোমার ঘুমের ওষুধ খাওয়া উচিত। কি জানি, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, এটা কি হলো? আবার কি হলো? তুমি এই জামাটা পরে ঘুমাচ্ছিলে? হ্যাঁ, এটাও মনে নেই? তুমি না সাদা পাঞ্জাবি পরলে? আমি কি রোজ এক জামা পরেই ঘুমাই মনিকা? তাহলে আমারই ভুল। আচ্ছা, আমি একটু ঘুমানোর চেষ্টা করি। হ্যাঁ, তুমি প্লিজ আমার পাশে থেকো। অফকোর্স জান, এটা আবার বলতে হবে? শো তুমি, আমি আছি তোমার পাশে। আচ্ছা, তুমি ঘুমাও জান, প্লিজ। তোমার এখন অনেক ঘুমের দরকার। পরের দিনটা সাদামাটা ভাবেই শুরু হলো মনিকার। নিজের ঘরে বসে খালি ভাবছে কি হচ্ছে তার সাথে, কেন হচ্ছে, এত সব আজব ঘটনা কেন ঘটছে, কে রাবেয়া? তাহলে কি আসলে এটা তার পুনর্জন্ম? আচ্ছা, এটাও কি সম্ভব? না, অসম্ভব। এসব অতি প্রাকৃতিক কিছুই বিশ্বাস করে না মনিকা, এসব ফালতু। আর ঠিক এমন সময় দরজায় টোকা পড়ল। এক সহকারী এসে ঢুকলো, হাতে গরম পানির বালতি। মনিকার গোসলের জন্য নিয়ে এসেছে। মনিকা কি ভেবে উঠে দাঁড়ায়, তারপর মেয়েটির পেছন পেছন যায়। মেয়েটি পানি ভরা বালতিটি রেখে ঘুরতেই দেখে সামনে মনিকা। মেয়েটি হকচকিয়ে যায়। এই ফাঁকে ঘোমটাটা পেছনে সরে যায়। মনিকা প্রায় ভয় চিৎকার দিয়ে উঠল। এই মেয়েটাও তো দেখতে আসলে তারই মতো। আচ্ছা, কি হচ্ছে এখানে? তারপর মনিকা বিছানায় ধুপ করে বসে পড়ে, আর মেয়েটি দৌড়ে বের হয়ে যায় রুম থেকে। মনিকা এই ধাঁধা বুঝতে পারছে না, কেন এই বাসার সব গৃহকর্মী দেখতে ওরই মতো। এই রহস্যের মানে কি? নাকি ওর কাছে সবাইকে একরকম লাগছে? কিন্তু সেটা কি করে সম্ভব? কি গোলক ধাঁধা এসে পড়লো মনিকা। না, বিপুকে সব বলতে হবে। এসব ভাবতে ভাবতে মনিকা ঘর থেকে বের হয়ে যায়। তারপর সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। নিচের বিশাল হল রুমে বসে আছেন দাদাজান, বাবা আর বিপু। কোনো গম্ভীর আলোচনা হচ্ছে। মনিকা সেই আলোচনা দেখে আবার ফিরে আসে ঘরে। তার কিছুই আর ভালো লাগছে না, কিচ্ছু না। কি গো, আজ আবার বাজে স্বপ্ন দেখবে না তো? স্বপ্ন কি আমি ইচ্ছা করে দেখি? আচ্ছা মনি, তোমার ঘুমটা গাঢ় হয় না কেন? গাঢ় হয় না? মনে হয় না। সে তুমি জানো কি করে? আরে বিপদ, বলেও তো ভুল করলাম, সরি, মাফ চাই। আচ্ছা যাও, কিন্তু এটা কি? বারে লাচ্ছি। তুমি না বললে গতকালের লাচ্ছি খেয়ে ভালো লেগেছে? লাচ্ছি? থ্যাংক ইউ জান। লাচ্ছিটা এতই ঠান্ডা যে খেয়ে আর আধ ঘন্টাও জেগে থাকতে পারল না মনিকা। তারপর ঘুম মানে সে কি ঘুম। কিন্তু আবারও সে ঘটনা ঘটল। ঢেউয়ে উথাল পাথাল মনিকার দেহ, আশেপাশে সেই মোমের আলো।
নারীর দল তাকে নিয়ে যাচ্ছে দূরে কোথাও। আরে এ তো একটা সুন্দর রুম। চোখ খুলতে গেল মনিকা, কিন্তু কেউ এসে যেন তার চোখটা বন্ধ করে দিল। মনিকা টের পেল মখমলের বিছানায় তার দেহটা রাখা হলো। কিছুক্ষণ পর সে টের পেল তার তলপেটে চাপ। এ কি বিপু? ঘুমের মধ্যে চাপটা খুবই বেড়ে চলেছে। ব্যথা পাচ্ছে মনিকা। বিপু কি করছে? কি করছে এসব? চোখ খুলতে পারছে না মনিকা। হাত দুটো কেউ ধরে রেখেছে। খুব আস্তে আদৌ ভাবে চোখটা খুলতে পারলো কোনো মতে। বিপু কি করছে? কিন্তু এ তো বিপু না, এ তো চুল সাদা। কেউ সাথে এমন করছে ঘুমের মধ্যে? কোনোভাবেই শক্তিতে পেরে উঠছে না মনিকা। নিস্তেজ হয়ে যায় সাথে সাথে, তারপর তলিয়ে যায় ঘুমের দেশে। এই যে ম্যাডাম, সকাল 10টা বাজে, ঘুম ভাঙলো? কি বলো, এত বেলা? উহ, কি হলো মনিকা? তলপেটে ব্যথা। বিপু, তুমি কি ঘুমের মাঝে কিছু করেছো? তা চেষ্টা করেছিলাম, কিন্তু সফল হয়নি। জেগে থাকতে চেষ্টা করতে ক্ষতি আছে? সেই সিগন্যাল তো দিতে হবে। জি জি, আমি তো ঘুমের মাঝে সিগন্যাল দিই, তাই না? আরে চলো চলো, নাস্তা টেবিলে লেগে গেছে, খেতে হবে। চলো। মনিকা জানতেও পারলো না ওর সাথে কি হচ্ছে প্রতি রাতে, কিন্তু বেশ টের পেল কিছু একটা হচ্ছে বটে। যদি এটার পুনর্জন্ম হয়, তাহলে ওকে বের করতেই হবে সেই পুনর্জন্মের কোন আকর্ষণে সে এখানে এসেছে। না হলে তো এই রহস্যের সমাধান করা হবে না। এসব 7-5 ভাবতে ভাবতে মনিকা তার শাশুড়ির রুমে যেতে লাগলো। বিপু বাজারের দিকে গেছে, কি নাকি কিনতে হবে, কার সাথে কি আলোচনাও করতে হবে। শহরে থাকে, অথচ জমিদারি যায়নি। আর ওদিকে মনিকা চলে এসেছে শাশুড়ি রুমের দরজায়। আগে কখনো আসেনি সেই রুমটাতে। দরজায় হাত রাখতেই খুলে গেল দরজাটা। সেই পুরনো আমলের আসবাব। মনিকা ধীরে ধীরে ঘরে ঢুকে। কেউ নেই। সে কি চলে যাবে ভাবছে মনিকা। ঠিক তখনই চোখ পড়ল টেবিলের উপর। দেখে ওমা, এই তো সেই ছবি, যে ছবিগুলো সে দেখেছে ঘুমের মধ্যে। কি আশ্চর্য, এই ছবিগুলো এখানে কেন? ছবিগুলো হাতে নিতে মনিকা আরো ভয় পেয়ে গেল। টেবিলের উপরে রাখা ওর স্কুল ড্রেস পরা ছবি। এই ছবি এখানে আসলো কি করে? আর আর টেবিলের নিচে সারি সারি মোমবাতি। মনিকা ভয় পেয়ে গেল। তারপর এক দৌড়ে চলে এলো ঘরের বাইরে। মনিকা আবারও ঘামছে। ঘামতে ঘামতে সে যখন নিজের রুমের দিকে আসছে, ঠিক তখনই সামনে এলো জুবাইদা নাসরিন। ওকে দেখে হাসল। হাসিটা বড্ড ভয়ঙ্কর, লোমহর্ষক। কোথায় গিয়েছিলে? কোথাও না। এখন কোথায় যাচ্ছ? ঘরে যাচ্ছি আম্মা। শোনো, গ্রাম দেশে বেশি ঘোরাফেরা করতে নেই, বুঝতে পেরেছো? জি আম্মা। বলে কোনো মতে ঘরে ফিরে এলো মনিকা। কিছু একটা হচ্ছে এখানে, কিন্তু কি হচ্ছে সে জানে না, কিন্তু কিছু একটা অবশ্যই হচ্ছে। সারাদিন বিপুর সাথে কথা বলার কোনো সুযোগই পেল না মনিকা এই ব্যাপারে। যতবারই কথা বলতে যায়, দেখে কেউ না কেউ বিপুর সাথে আছে। সেই রাতে বিপু ঘরে এলো এক গ্লাস লাস্সি নিয়ে, কিন্তু সেই সাথে এলেন জুবাইদা নাসরিন। বলতে লাগলেন নানা কথা আর গল্প, কিন্তু কোনো গল্পতেই মন টিকল না মনিকার। লাস্সির গ্লাসটা হাতে নিয়ে এলো বারান্দায়। তারপর কি ভেবে গ্লাসটা রেখেই ঘরে ফিরে গেল। না, আজকে আর হাঁসফাঁস লাগছে না। লাস্সি না খেলেও চলবে,
একটু পরে মা চলে গেল, বিপু গেল ওয়াশরুমে। লাইট বন্ধ করে মনিকা চোখ বন্ধ করে শুয়ে আছে। বিপু রুম থেকে বের হলো। মনিকা টের পেল সেটা। বিপু ধীরে ধীরে এসে মনিকার সামনে ঝুঁকে মনিকাকে ঘুমন্ত ভেবে কোলে তুলে নেয়। মনিকা এবার টের পেল কেন তার মনে হয় সে ঢেউয়ের মাঝে। মনিকা বিপুর কোলের মধ্যে ঘুমের ভান করে থাকে। বিপু রুম থেকে বের হয়। মনিকা চোখটা সামান্য খুলে দেখে সেই সহকারীগুলো চুল খুলে পাশে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সবাই দেখতে প্রায় ওরই মতো। মনিকা ঘামা শুরু করেছে, কিন্তু নিথর হয়ে আছে। এমন সময় একটা সুসজ্জিত রুমে ঢোকে বিপু। খাটটার চারপাশে মোম জ্বালানো। তারই মতো দেখতে একটি মেয়ের, মানে মহিলার, না হলেও 70 বছর আগের ছবি। মনিকা আবারও চোখ বন্ধ করে ফেলে। দাদাজান, আপনার রাবেয়া। ওকে শুইয়ে দাও। আগে ওকে সম্মোহন করে নি, না হলে ও বিশ্বাস করবে কি করে যে ও রাবেয়া। লাগবে না, আগে পুত্র চাই, পুত্র। তোমার ভাই, যারা সবাই মিলে আমার রাজ্য উদ্ধার করবে। দাদাজান, আপনি শুরু করুন, আমরা মন্ত্র পড়ছি। মনিকা তখনও নিথর। সে টের পেল তার উপর চড়ে বসেছে বুড়ো লোকটা। তারপর নিজের কাপড় সরিয়ে নিয়ে, না আর পারল না মনিকা, চিৎকার দিয়ে উঠে বসতে গেল। না! তারপর বিপু দৌড়ে এসে তাকে বিছানায় চেপে ধরল, আর আরির দিকে চেপে ধরল জুবাইদা নাসরিন আর সেই বুড়ো জমিদার। বুড়ো জমিদার তার পুত্র উৎপাদনের কাজ করতে লাগলো। আর মনিকার চিৎকার শুনল তারা, যারা কথা বলতে পারে না, যাদের জিভ কেটে নিয়েছে এই পাষণ্ড জমিদার আর বানিয়ে রেখেছে ভৃত্য। শেষ রাতে জোর করে ঘুমের ওষুধ খাওয়ানো হলো মনিকাকে, আর কেটে নেওয়া হলো ওর জিভটাকেও। শোনো, আমি শহরে যাচ্ছি, তুমি থাকো। আসলে তোমার আমার বিয়েটা বানোয়াট, দাদাজানের জন্য। দাদাজানের জন্য এমন অসংখ্য বিয়ে করেছি আমি আর বাবা। এটাকে স্যাক্রিফাইস বলতে পারো। দাদাজানের একজন আধ্যাত্মিক গুরু আছে, যিনি দাদাজানকে বলেছিল একাধিক বংশ হলে তিনি তার জমিদারি আবার ফিরে পাবেন। কিন্তু সত্য একটাই, একই রকম দেখতে হবে মেয়েটি। আমার দাদির সখী ছিল রাবেয়া। তখন দাদির ঘরে কোনো সন্তান ছিল না দাদার। রাবেয়ার প্রতি তাই স্বভাবতই দাদার প্রেম জাগে। দাদার অনুরাগের কারণে দাদি আত্মহত্যা করেন, আর দাদা তখন রেগে গিয়ে রাবেয়ার উপর শারীরিক নির্যাতন চালায়। রাবেয়ার গর্ভে সন্তান আসে, আর গুরু বলেন এমন দেখতে মহিলার সাথেই তাকে শারীরিক সম্পর্ক করতে হবে। সেই থেকেই এই কাজ হয়ে আসছে। আগে বাবা, পরে আমরা এমন চেহারার মেয়ের খোঁজ করতে থাকি, আর পেয়েও যায়, যেমন পেয়েছি তোমাকে। আরেকটা কথা বলি, এই গ্রামের সবাই কিন্তু দাদার বংশধর, অতএব জমিদারিটা আমাদেরই। গুরুর কথা ফলেছে, এজন্যই গ্রামের সব মেয়ের লেখাপড়ার দায়িত্ব বাবার। থাকো জান, এখানে তুমি ভালো থাকবে। শব্দহীন মনিকাকে এভাবে কথাগুলো বলে বের হয়ে গেল বিপু। মনিকার শরীরে তখনও ভৃত্যের পোশাক। বুড়ো জমিদারের শয্যা সঙ্গিনী অন্য সবার মতো। এখন সে জানে তাকে কে নিষেধ করেছিল আসতে। নিশ্চয়ই গ্রামেরই কেউ। কিন্তু শেষ রক্ষা হলো কই? সে তো আটকা এই বুড়ো জমিদারের লালসার জালে। আর ওদিকে আরেক দরজায় বেলের আওয়াজ। দরজা খুলে এক বয়স্ক লোক।
খন্দকার ইসমাইল রায়হান, এই যে আমার ছেলে প্রতুল রায়হান, আমরা এসেছি আপনার মেয়ের ব্যাপারে কথা বলতে। বন্ধুরা, শেষ হলো আজকে কুয়াশার কাহিনী এবং আজকের গল্পের নাম মরিচিকা। গল্প এবং স্ক্রিপ্টটি তৈরি করেছেন সৈয়দা ফারজানা জামান রুম্পা এবং এটির নাট্যাংশ পরিচালনা করেছেন শাড়ি এবং সাউন্ড এবং এডিটিং এ ছিলেন খালিদ। এবার জানিয়ে দিচ্ছি এই গল্পে যারা অভিনয় করেছেন তাদের নাম মিলু, শাড়ি, সেতু, খালিদ, রিমা, মঞ্জু, নাদিরা এবং সিফাত।